নিজের দ্বিগুণ বয়সী একজন লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রজনীর, অথচ এই বিষয়ে কানাকড়ি খবরও তার কান অব্দি পৌঁছায়নি। সদর দরজার সামনে জিজ্ঞাসু দৃষ্টিতে ঠাই দাঁড়িয়ে রইল সে। সম্মুখে থাকা ব্যক্তি পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, বললাম না ভেতরে যা, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? দর্শনের কথায় খুব একটা ভ্রুক্ষেপ করল না রজনী। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে খানিক শান্ত গলায় বলল, কার বিয়ের কথা বলছো তোমরা? দু আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করলো দর্শন। রজনীর দিকে দৃষ্টি এনে আবারও বলল, বড়দের কথা এত শুনতে হয় না, রাফিনকে নিয়ে ঘরে যা। তুমি কখন এলে? পাল্টা প্রশ্ন করে বসলো রজনী। দর্শন তার স্বাভাবিক উত্তরে বলল, এসেছি এই তো একটু আগে। ড্রয়িং রুমে উপস্থিত আফিয়া আক্তার পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে মেয়ের কাছে এসে কড়া গলায় বললেন, এক কথা কতবার বলতে হবে তোমায়? বড়রা কথা বলছে তো এখানে, তুমি ঘরে যাবে এক্ষুনি। আর কোনো কথা শুনতে চাইছি না। এক নজর চোখটা সরিয়ে বাবা জাহিদ হাসানের দিকে তাকালো রজনী। তার দৃষ্টি অন্যদিকে। আর কথা বলল না রজনী। ছোট ভাই রাফিনের হাত ধরে ঘরে চলে গেল সে। রজনী স্থান ত্যাগ করতেই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না দর্শন। রজনী আড়ি পেতে কথা শুনবে না সে তা জানে, তাই সরাসরি জাহিদের সামনে এসে জিজ্ঞাসা করলো, তো বলো মামা, তোমার মেয়ের বয়স কত? তীক্ষ্ণ দৃষ্টিতে দর্শনের দিকে তাকালো জাহিদ। এই ছেলে তার সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে, এমন কিছু হতে পারে আন্দাজ করেই এবার মা হালিমা খাতুনের সঙ্গে আলোচনা করে গোপনে কথাবার্তা এগিয়েছিল জাহিদ। ছেলে রজনীকে একবার দেখাতেই পছন্দ করেছে, আরো তার কম বয়সী মেয়েই পছন্দ। ফলে সঙ্গে সঙ্গে জাহিদের নিকট রজনীকে বিয়ের প্রস্তাব পাঠায় সে। জাহিদ সেই ছেলের বাবার অফিসেই চাকরি করে। বিয়েটা একবার দিতে পারলেই সর্বোচ্চ স্তরে যাওয়া থেকে জাহিদকে আর কেউ আটকাতে পারবে না। এমন সব পরিকল্পনা করেই পাত্রপক্ষকে প্রায় সাই জানিয়ে দিয়েছিলেন জাহিদ। দর্শন বাড়িতে নেই, এক সপ্তাহের জন্য ট্যুরে গিয়েছে। আর এই ফাঁকেই শুভ কাজ সেরে ফেলতে চেয়েছিলেন তিনি। তবে তার আগে হলো কই? স্ত্রী আফিয়া আর বিধবা বোন মাহমুদাকে ডেকে যেই না বিয়ের কথাবার্তা বলতে যাবে, তখনই বাড়িতে এসে হাজির হয় দর্শন। অবাক হয় সকলে। তার তো আরো 4 দিন পরে আসার কথা ছিল। কি হলো, এটাও কি জানেন না নাকি? তো মনে করিয়ে দিই, তোমার মেয়ের বয়স সবে 16 পেরিয়েছে। আগামী বছর সে মাধ্যমিক তথা এসএসসি পরীক্ষা দেবে। আইনত সে এখনো নাবালিকা, বুঝতে পারছো তো? মাহমুদা বিরক্ত হয়ে দর্শনের উদ্দেশ্যে বললেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলতো হয়েছেটা কি? আর তুই বা এত তাড়াতাড়ি কি করে চলে এলি? নিজের কাঁধে থাকা ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে মারে দর্শন। তার ঘাড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ছোট চেকের শার্টটার এক হাতা কোনোই অবধি গোটানো, অন্যটা স্বাভাবিক। জাহিদের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আর 2 দিন পরে এলে তো সঙ্গে করে পুলিশ আনতে হতো। নিজের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় তোমার ভাইকে পুলিশে ধরে নিয়ে যেত, সেটা খুব ভালো হতো নাকি? পাশে দাঁড়িয়ে থাকা হালিমা খাতুন তেতে উঠলেন খানিকটা। কপাল কুঁচকে বললেন, এত কথা বলার কি আছে? আগের দিনে তো কি কম বয়সী মেয়েদের বিয়ে হয় নাই? আর ওই মেয়ে এত কচি খুকি না, যথেষ্ট বিয়ের বয়স হয়েছে ওর। দর্শন মুখে বিরক্তির ছাপ এনে হাতের ইশারায় হালিমাকে থামার উদ্দেশ্যে করে বলে, আর তুমি তো চুপই থাকো নানু, নিজেই তো ছেলের কান ভাঙিয়েছো। আমি কি কিছুই জানি না ভাবছো? আহ দর্শন, নানুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? মাহমুদার কথায় তাচ্ছিলের সুরে হাসে দর্শন। প্রত্যুত্তরে বলে, যার যেমন ব্যবহার পাওয়া উচিত তেমনটা করলে তো। থাক, মুখ খুলতে চাইছি না এখন। মাহমুদা কড়া চোখে তাকায় দর্শনের দিকে। সেদিকে খেয়াল করলো না দর্শন। আফিয়া এতক্ষণে ঘটনার অনেকটাই আন্দাজ করতে পেরেছে। এগিয়ে এসে জাহিদের সামনে দাঁড়িয়ে বলল, তুমি আবার রজনীর বিয়ের চিন্তা করছো? স্ত্রীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে জাহিদ। শান্ত গলায় উত্তর দেয়, আমার মেয়েও, তাই ওর ব্যাপারে সিদ্ধান্তও আমিই নেব। দর্শন বুকে হাত গুজে বলে, মানতে কষ্ট হচ্ছে মামু, কিছুই করার নেই, তোমারই মেয়ে। কিন্তু তাই বলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে যার তার সঙ্গে বিয়ে দিতে চাইবে, তা তো হতে পারে না। যার তার সঙ্গে কে বললো? এমন বড়লোক বাড়ির প্রস্তাব ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ। কঠিন হলেন আফিয়া। শক্ত গলায় উত্তরে বললেন, বড়লোক হোক আর যাই হোক, মেয়েকে আমি এই বয়সে কোনোভাবেই বিয়ে দিতে পারবো না। আঙ্গুল উঁচিয়ে তা নামিয়ে নেয় জাহিদ।
তিনি জানতেন আফিয়া রাজি হবে না, তাই জোর করে রাজি করানোরও কোনো ব্যাপার না। তবে দর্শনের সামনে তিনি কিছুতেই কিছু করতে পারছেন না। যত যাই হোক, এই ছেলে শুধু মুখে কথা বলবে তেমন নয়, কাজেও করে দেখাতে পারে। তাই এই মুহূর্তে কথা বাড়াতে চাইলেন না তিনি। নিঃশব্দে চলে গেলেন সিঁড়ির দিকে। দর্শন পেছন থেকে বলে ওঠে, যাচ্ছ যাও, কিন্তু নেক্সট টাইম এমন কথা শুনলে কিন্তু আমি বলতে আসবো না। জাহিদের সঙ্গে তার মা হালিমাও চলে গেলেন। মাহমুদার সব কথার মাঝে নীরব দর্শক হিসাবেই রইলেন। ভাইয়ের সংসার, সেখানে তার কথা বলার কোনো ইচ্ছেও নেই। আফিয়া মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। দর্শন না এলে জাহিদ ঠিকই কোনো না কোনোভাবে তাকে রাজি করতে বাধ্য করত। দর্শনের কথা মাথায় আসতেই আফিয়া তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কিন্তু দর্শন, তুমি কি করে জানলে এসব? দর্শন নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, সেটা জানতে হবে না, যে কোনো ভাবেই হোক জানতে তো পেরেছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর পেছনে ফিরে তাকালো না দর্শন। অনেক তাড়াহুড়ো করে কুয়াকাটা থেকে ফিরেছে। বর্তমানে শাওয়ার নেওয়ার অতি মাত্রায় প্রয়োজন তার জন্য। সারাদিন বইয়ের মধ্যেই ঢুকে থাকবি তুই? ঘড়িতে দুপুর 3টের কাছাকাছি সময়। বিছানায় হেলান দিয়ে বসেছিল রজনী, হাতে তার গল্পের বই। দর্শনের কণ্ঠ শুনে বইটা নামিয়ে নিল সে। ততক্ষণে দর্শন বিছানার অন্য পাশে এসে বসেছে। রজনী বইটা বন্ধ করে সোজা হয়ে বসে বলল, তো কি করব? কাজের অভাব আছে নাকি দুনিয়ায়? সোজা সাপটা উত্তর দিল দর্শন। রজনীও তেমন ভাবেই বলল, বই পড়ার চেয়ে ভালো কাজ দুটো নেই। দর্শন কিছু বলার আগেই রজনী পুনরায় প্রশ্ন করল, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে, আর কেনই বা এলে? ফোনে কিছু টাইপ করতে করতে দর্শন উত্তর দিল, টপ সিক্রেট। উঠে দাঁড়ালো দর্শন, মেসেজটা পাঠিয়ে দিয়ে ফোনটা পকেটে রেখে বলল, 5টায় পড়াবো, গ্রুপেও জানিয়ে দিয়েছি, চলে আসিস। আজই পড়াবে? এসেই যখন পড়েছি তখন আর বন্ধ দেব কেন? প্যারা নাই, পড়া নেব না আজ। তার জন্য না, পড়া তো আগেই শেষ হয়ে গেছে, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা। দর্শন দরজার দিকে পা বাড়াতেই রজনী বলে ওঠে, দর্শন ভাই, একটা কথা বলি। ঘাড় ঘুরিয়ে রজনীর দিকে তাকালো দর্শন। হাতে থাকা ঘড়ির দিকে নজর দিয়ে বলল, পরে বলিস, বেরোবো এখন। রজনী বিরক্তির ভাব নিয়ে বুকে হাত গুজে বলল, এমন বুক ফুলিয়ে চললে যেন কত মহান কাজ করতে যাচ্ছ তুমি। ভাবো একটু, এগুলো খাওয়া ভালো না। আরে, কত কিছুই তো ভালো না, যেমন প্রেমে পড়াও তো ভালো না, তবুও মানুষ প্রেমে পড়বেই। তাহলে তোরা এই একটা জিনিসের দিকেই নজর কেন দিস বলতো? কিসের সাথে কিসের তুলনা করছো? হাসলো দর্শন, বেরিয়ে গেল ঘর থেকে। ড্রয়িং রুমের দিকে যেতেই জাহিদের সঙ্গে দেখা হয় তার। জাহিদকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পেছন থেকে তিনি বলে ওঠেন, দাঁড়াও, আমার কথা আছে তোমার সঙ্গে। থামলো দর্শন, পেছনে ঘুরে জাহিদের দিকে তাকিয়ে বলো, বলো, তোমার কথাই শুনতে চাইছিলাম। নিজেই তো মুখ বন্ধ করে থাকলে। সোফায় দৃঢ় মুখভঙ্গি নিয়ে বসে থাকে জাহিদ। দর্শন এগিয়ে এসে তার অপর পাশের সোফায় বসে। খুব মনোযোগ সহকারে জাহিদের কথাগুলো শুনতে চাইছে সে। আমার মেয়ের ব্যাপারে অন্য কারোর কথা বলা আমি পছন্দ করছি না দর্শন। ভালো পরিবারের ছেলে, রজনী ভালো থাকবে সেখানে। ওএমজি, রজনীর ভালো থাকা নিয়ে তুমি এত কনসার্ন? পুরোই আনএক্সপেক্টেড মামু। চোখটা বড় বড় করে বলল দর্শন। জাহিদ ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আবারও বললেন, তুমি বাগড়া দিতে না আসলে খুশি হব, বাকিরা এমনিতেই রাজি হয়ে যাবে। মামি রাজি হয়ে যাবে? সেটা আমি দেখে নেব। সোফায় হেলান দিয়ে আরাম করে বসলো দর্শন, দৃষ্টি স্থির রেখে বলল, তুমি বোধহয় আমার কথাটা বুঝতেই পারোনি মামু। সোজা সাপটা বলতে গেলে তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়েছি। ভেবো না নিজের মামা বলে তোমার সব কথা শুনবো আমি। বহুত কষ্টে এখনো রেসপেক্ট দেখাই তোমার প্রতি, বেশি দিন সেটাও থাকবে না। মুখ সামলে কথা বলো দর্শন, কপট রাগ দেখিয়ে বলল জাহিদ। দর্শন সোজা হয়ে বসে বলল, সামলেই তো আছি, এবার ধৈর্যের বাঁধ ভেঙো না প্লিজ। কেন যে মেয়ের জন্য তোমার এত চিন্তা উঠলে উঠছে তা তো জানি আমি। শুধু শুধু অজুহাত দিয়ে লাভ নেই। আর নানু যে ভালো করে ব্রেন ওয়াশ করেছো তাও বুঝতে পারছি আমি। ভুরুটা কিঞ্চিত করে বলল জাহিদ। দর্শন খানিকটা চিন্তিত ভাব নিয়ে থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বলল, পুলিশও আনার দরকার নেই, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে দুটো গলিতে খবর ছড়াতে পারলেই হলো। ভেবে দেখো, বাড়িতে যাই হোক,
পাড়ায় কিন্তু খুব সম্মান তোমার। জাহিদ বেশ ভালোভাবেই বুঝতে পারলেন দর্শন শান্ত গলায় হুমকি দিচ্ছে তাকে। এবার হাল ছাড়তে বাধ্য হলেন জাহিদ। চুপ করেই বসে রইলেন সোফায়। দর্শন বেশি হলে 10 সেকেন্ড অপেক্ষা করলো। জাহিদকে কিছু না বলতে দেখে বুঝতে পারলো তিনি একটু হলেও ভয় পাচ্ছেন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে শার্টটা টান টান করে নেয় দর্শন। আরেকবার জাহিদের দিকে তাকিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আড়ালে দাঁড়িয়ে সবটাই দেখলো ফাহমিদা। তবে বরাবরের মতোই এবারও তিনি নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন। মনে মনে ছেলের কাজে খুশি হলেও মুখ ফুটে বলতে পারছেন না। আবার ভাইয়ের সামনেও গলা উঁচু করে কথা বলার সাহস পাচ্ছেন না। কোনো এক দ্বিধাবোধ আটকে দিচ্ছে তাকে। দর্শনের বয়স যখন মাত্র 8 বছর, তখনই এক রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। অল্প বয়সে ফাহমিদা হারায় তার স্বামীকে। শ্বশুরবাড়ির লোকজন খুব একটা সুবিধার ছিল না। দর্শন আর তাকে যেন এক বাড়িতেই বোঝা মনে করত তারা। ঠিকঠাক পর্যন্ত খেতেও দিত না। জাহিদ তখনই নিজ উদ্যোগে বোনকে এই বাড়িতে নিয়ে আসেন। শিক্ষিত ছিলেন ফাহমিদা, টুকটাক টিউশনি করিয়ে ছেলের খরচ চালিয়ে নিতেন। তবে জাহিদ আলাদাভাবে তার থেকে টাকা নেয়নি কখনো। ভাইয়ের প্রতি তাই কৃতজ্ঞ ফাহমিদা। জাহিদের মতের বিরুদ্ধে কথা বলার সাহস এখনো তার হয়ে ওঠেনি। নিজের ঘরে চলে যান ফাহমিদা। ভাইয়ের সংসারে এখন তার আর থাকতে ইচ্ছে করে না। তবে এই বাড়ি ছেড়েও যেতে পারছে না কেবল দর্শনের জন্য। দর্শন যতটুকু স্বাবলম্বী হয়েছে, মাসে যা ইনকাম করে তা দিয়ে মা ছেলের ভালো মতোই শহরে থাকতে পারবে। তবে রাজি হয় না দর্শন। বেশি জোর করতে পারবে না ফাহমিদা। মায়া হয় রজনীর জন্য। তারা চলে গেলে মেয়েটা একদমই একা হয়ে যাবে, সঙ্গে আফিয়াও। দীর্ঘশ্বাস ছাড়লেন ফাহমিদা। তিনি বরাবরেরই মতো নিশ্চুপ প্রকৃতির। কোনো জায়গায় নিজে থেকে হস্তক্ষেপ করেন না। ঝামেলায় জড়ানো তার পছন্দ নয়। দর্শন হয়েছে ঠিক তার বিপরীত, হয়তো বাবারই মতো। আসবো? ক্লাসরুমে চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে ফোন স্ক্রলিং করছিল দর্শন। আগের ব্যাচ শেষ করেছে 15 মিনিট হলো। তারপর একটু বেরিয়েছিল সে। 5 মিনিট হলো ফিরেছে। দরজার দিকে না তাকিয়ে দর্শন উত্তর দিল, আয়। ভেতরে এসে শেষের দিকের দ্বিতীয় বেঞ্চে এসে বসলে পড়ল রজনী। এটাও তার জানা কথা, সামনের দিকে সে খুব সহজে বসে না। দর্শন এবার ফোনটা তার সামনে বেঞ্চে রেখে মাথা নুইয়ে রাখলো কয়েক সেকেন্ড। চোখ তুলে তাকালো রজনীর দিকে। সে চুপচাপ বসে আছে, মাথায় সাদা রঙের হেজাব, তার পরনে নিজের বানানো জামা। বয়স কম হলেও বেশ ভালো সেলাইয়ের কাজ জানে রজনী। ফাহমিদার থেকে শিখেছে এটা। আবার ইউটিউবেও দেখেও বিভিন্ন ডিজাইনের জামা বানায় সে। অনেক সময় হাতের কাজ করে তাতে। এত কাজ করেও যেন সময় বেঁচে যায় তার। কি করে সেটা বুঝতেই পারে না সে দর্শন। রজনীকে সামনে আসার কথা একবারও বলল না দর্শন। বসুক তার সুবিধা মতো। ফোনের লক খুলে সময় দেখলো দর্শন। 5টা 3 বাজে। রজনীর ঠিক সময়ই এসেছে, তবে বাকিদের এখনো আসার খবর নেই। দর্শন চেয়ারে হেলান দিয়ে বলে, একা আসলি যে? বান্ধবী কই তোর? ফোনে পাইনি, তাই চলে আসলাম। আর বাকিরা কোথায়? মেসেজ তো অনেকেই সিন করেছে। আমি জানবো কি করে? ওদের বাসায় গিয়ে দেখে আসছি নাকি? সোজা সাপটা উত্তর রজনীর। দর্শন শার্টের পকেট থেকে দুটো সেন্টার ফ্রেশ বের করলো। একটা খুলে মুখে দিল, চিবোতে লাগলো। অন্যটা রজনীর দিকে দেখিয়ে বলল, খাবি? রজনী সূক্ষ্ম চোখে তাকিয়ে উত্তর দেয়, না থাক, আমার দরকার নেই, ওটা তোমারই দরকার। দর্শন ঈষৎ হেসে বলে, হ্যাঁ দরকার হতেও হবে না, তবুও কখনো ইন্টারেস্ট জাগলে বলিস। আমার হাতের ফার্স্ট চটটা সেই দিনই খাবি। কথা ভুল বলেনি দর্শন আজ পর্যন্ত। রজনীর গায়ে হাত তোলা তো দূরে থাক, তাকে মজা করে কখনো চিমটিও দেয়নি সে। পড়ার ক্ষেত্রে কখনো মারার মতো ঘটনাই ঘটেনি। দর্শন এমনিতেও তেমন রাগী ছেলে নয়। তাছাড়া রজনী এমন কিছু কখনোই করেনি যার জন্য তার মাথাটা গরম হবে। আল্লাহ মাফ করুন, জীবনেও ওসবের প্রতি আমার ইন্টারেস্ট আসবে না। শব্দ করে হাসতে লাগলো দর্শন। হাসি থামিয়ে বেঞ্চে কুনুই ঠেকালো সে। গালে হাত রেখে বলল, চলটা মিস করলি, সো স্যাড। রজনী দর্শনের দিকে দৃষ্টি রেখে বলল, কথা স্যার শুনলে না এখনো? 2 সেকেন্ড ভাবতেই দর্শনের মনে পড়লো বাড়ি থেকে বের হওয়ার আগে রজনী তাকে কিছু বলতে চেয়েছিল। ও হ্যাঁ, কেউ আসেনি তো এখনো, বল কি বলবি?
তখন ড্রয়িং রুমে কি কথা বলেছিলে তোমরা? আমি স্পষ্ট বিয়ের কথা শুনলাম, তুমিও কিছু বলতে যাচ্ছিলে, আমাকে দেখেই থেমে গেলে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল দর্শন। আবারও ফোনটা হাতে নিয়ে বলেছিলাম বড়দের কথায় অত কান দিতে হয় না। আম্মু গম্ভীর হয়ে আছে, আমার সাথে কথাও বলল না। আম্মুর কথা তো বাদই দেই, আমাকে কি এতই বোকা মনে হয়? আমি অবুঝ? দর্শন চোখ তুলে তাকায় রজনীর দিকে, শান্ত স্বরে বলে, আচ্ছা, সব বুঝিস? অনেকাংশেই বুঝি। তাই? টান টান হয়ে বসে দর্শন, মাথা কিছুটা পেছনের দিকে এলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, এত কিছু বুঝতে হবে না। বাজে দিকের ভাবনা মাথায় আনলে তার প্রভাব পড়াশোনার উপরেই পড়বে। লস কিন্তু তোর নিজেরই। তাই বলি, কিছু কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দে। তাহলে আমি যা ভাবছিলাম তাই কি ঠিক? দৃষ্টি নামিয়ে বলল রজনী। দর্শন একইভাবে উপরের দিকে তাকিয়ে বলল, হুম। লম্বা নিঃশ্বাস ছাড়ল রজনী। দর্শনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তা তুমি জানলে কি করে? এই জন্যই তাড়াতাড়ি ফিরে এলে কি? শিমলা আপা আমাকে বলেছে। দর্শনের একটা বৈশিষ্ট্য, সে একদমই স্পষ্টভাষী। কারোর থেকে কোনো কিছু লুকানোর খুব বেশি চেষ্টা করে না সে। তাই আর রজনীর থেকেও লুকোয়নি। জানতে চাই যখন জানুক। শিমলা হলো তাদের বাড়ির কাজের লোক, অনেক বছর ধরে কাজ করেন বাড়িতে। রজনী আর দর্শনকে ভীষণ ভালোবাসেন তিনি। জাহিদ আর হালিমার কথা আড়াল থেকে শুনে ফেলেছিলেন, সঙ্গে সঙ্গে দর্শনকে তাই এই খবরটা জানান তিনি। জানতে চেয়েছিস, বলে দিলাম। মোড অফ দেখতে চাইছি না এখন। সোজা হয়ে বসলো দর্শন। রজনীর প্রতি উত্তরে স্মিত হাসলো কেবল। তখনই হুড়মুড়িয়ে দরজার সামনে এলো সারা, হাঁপাতে হাঁপাতে বলল, আসি ভাইয়া। দর্শন দরজার দিকে না তাকিয়ে বেঞ্চের উপরে থাকা মার্কারটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারল দরজার দিকে। সারা বিচক্ষণতার সাথে তা হাতে ধরে বড় বড় চোখে তাকিয়ে রইল দর্শনের দিকে। দর্শন তখনও দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড বাদে নিজের ভুল বুঝতে পেরে জিভেই কামড় দিল সারা। মেকি হাসি হেসে বলল, সরি সরি ভাইয়া, আর বলবো না। দর্শন আশেপাশে আরো কিছু খুঁজতে নিতেই সারা আবারও তড়িঘড়ি করে বলল, না না স্যার, আসবো স্যার। একদম দৌড়ে দৌড়ে এসেছি। কি শান্তিতে ঘুমিয়েছিলাম, জোস একটা স্বপ্ন দেখতেছিলাম। আর দেরি হবে না স্যার, আসি যে এবার। আর আশা লাগবে না, দাঁড়ায় থাক বাইরেই। কাঁদো কাঁদো দৃষ্টিতে রজনীর দিকে তাকাই সারা। তা দেখে দর্শন বলে, ওর দিকে তাকায় লাভ নেই, আজকে ওখানেই দাঁড়িয়ে থাকবি তুই। কয়টা বাজে? সারা ঘড়ির দিকে তাকিয়ে বলে, 5টা 10। পড়া কয়টায় ছিল? 5টায়। নিচের দিকে তাকিয়ে উত্তর দেয় সারা। দর্শন কিছুক্ষণ বাদে ফোনের দিকে নজর রেখে বলে, আর নেক্সট টাইম। থ্যাংক ইউ স্যার। বাকি কথা বলার আগেই রজনীর পাশে এসে বসতে চায় সারা। দর্শন তাকে বাধা দিয়ে বলে, হুম, ওখানে না, সামনে এসে বস, শাস্তি এটা। এমন করেন কেন স্যার? আর দেরি হবে না, সত্যি বসি একটু এখানে। সারার অসহায় কণ্ঠে বলা কথার উত্তর দিল না দর্শন। রজনীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তুইও সামনে আয়। তেমন কেউ আসবে বলে মনে হচ্ছে না। কি আর ক্লাস করাবো বল, আসতেই হবে। ইয়োর উইশ। এবার সারা টেনে দাঁড় করালো রজনীকে। তার সামনে বসতে সমস্যা নেই, তবে রজনীকে নিয়েই সে বসবে। রজনীও দ্বিধাবোধ করলো না। বোঝাই যাচ্ছে তেমন কেউ আসবে না। সারা রজনী দুজনেই এসে দ্বিতীয় বেঞ্চে বসে পড়ল। ঠিক তখনই ক্লাসে এলো আরো দুটি মেয়ে। মে আই কাম ইন স্যার? একসঙ্গে বলল দুজনে। দর্শন একবার তাকালো তাদের দিকে, আর বকাঝকা না করেই বলল, কাম ইন। সারা রজনীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আইসে আমাদের মডেল। ভুল কিছু বলিনি সারা। রীতা আর টিয়া দুজনেই সব সময় সেজে গুজে আসে ব্যাসে। তাদের দেখে যে কেউ বলবে যে কোনো পার্টিতে এসেছে তারা। রজনীকে সামনের দিকে দেখে ভুরু কুচকে নিল রীতা। সে তো সামনের দিকে বসে না কখনো। রীতা আর টিয়া গিয়েই অপর পাশের প্রথম বেঞ্চে বসে পড়ল। টিয়া রীতার কানে কানে বলল, ওই ভাবওয়ালি আজকে সামনে এসে বসেছে কেন রে? কি জানি, আমাদের জায়গা দখল করেছে। দর্শন ফোনটা বেঞ্চে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আর কেউ আসবে বলে তো মনে হয় না, পড়ানো কি শুরু করব? সারা মেকি হাসি হেসে বলল, আজকে না পড়ালে হয় না স্যার। না মানে বাকিরা পড়াটা মিস করবে। নেক্সট ক্লাসে এসে আপনার কানের 12টা বাজাবে।
আবার সেই বাধ্য হয়ে আপনাকে পড়া রিপিট করতে হবে। শুধু শুধু এত ঝামেলার কি দরকার? ঠিক আছে, না পড়াই, পড়া জিজ্ঞাসা করি, বই দাও। বোকা বনে যায় সারা। পাশের বেঞ্চ থেকে টিয়া বলে ওঠে, না স্যার প্লিজ, পড়া তো ছিল 7 দিনের জন্য, 3 দিনে কি করে শেষ করব? স্যার, আমার না মনে পড়লো, পরীক্ষার সামনে, সিলেবাস বাকি তো এখনো, নতুন অধ্যায় শুরু করা খুব বেশি প্রয়োজন স্যার। পাল্টে খেয়ে এমন কথা বলল সারা। আপাতত পড়া দেওয়ার হাত থেকে বাঁচা অতি গুরুত্বপূর্ণ। দর্শন দুই দিকে মাথা নাড়ে এদের ফাঁকিবাজি দেখে। পুনরায় চেয়ারে বসে জিজ্ঞাসা করে, কোন অধ্যায় পড়া ছিল যেন? সবাই চুপ করে রইল। রজনীর নজর বরাবরের মতোই নিচের দিকে। প্রশ্ন করা ব্যতীত সে নিজে থেকে কোনো উত্তর দেয় না। বেশ ইন্ট্রোভার্ট সে। আর সেই কারণে ক্লাসের অনেকেই বলে সে নাকি ভাব নিয়ে থাকে। এসব অবশ্য কানে নেয় না রজনী। রজনী, পড়া কি ছিল? একাদশ অধ্যায়। সঙ্গে সঙ্গেই উত্তর দিল রজনী। রজনী পাশ থেকে রাগী চোখে তাকালো তার দিকে। দর্শন রিতার থেকে তাকিয়ে বলল, তুমি বলো, 11 অধ্যায়ের নাম কি? পাশে থাকা টিয়ার দিকে তাকিয়ে চোখ ইশারায় জিজ্ঞাসা করলো রিতা। সে মাথা নাড়িয়ে বোঝালো নিজেও জানে না। অনেকক্ষণ চিন্তা করে ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে রইল রিতা। দর্শনের বর্তমানের মুড ভালো। মারতে ইচ্ছে হলো না কাউকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর একদিন টাইম দিচ্ছি শুধু। নেক্সট ক্লাসে যে পড়া পারবে না তার জন্য স্পেশাল গিফট অপেক্ষা করছে। বই দাও এখন। কারোর এখন পড়ার ইচ্ছে নেই। রিতা আর টিয়া বইও আনেনি ভুলে। আর সারা ইচ্ছে করেই দিল না বই। বলল সেও বই আনেনি। দর্শন বেঞ্চের ওপরে মার্কারের সাহায্যে টোকা দিয়ে হাতের ইশারায় বই চালো রজনীর দিকে। রজনী এবার ব্যাগ থেকে বইটা বের করে এগিয়ে দিল। দর্শন কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নিজের বইটা বন্ধ করে রাখলো। বেঞ্চে হাত রেখে বলল, না, পড়ানোর মুড নেই। বাকিগুলো আবার পরের দিন এসে কান্নাকাটি করা শুরু করবে। ঠিক আছে? ছুটি স্যার, বাসায় যাই? উৎসাহিত হয়ে বলে টিয়া। দর্শন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো 30 মিনিট বাকি। বইটা রজনীর সামনে রেখে দিয়ে বলল, বাসায় যাবে তো? আন্টির নাম্বার কিন্তু আছে আমার কাছে, ফোন দিলেই বুঝতে পারবো। ভয়ে ভয়ে চুপ করে থাকে টিয়া। এর আগে একদিন দর্শন তাড়াতাড়ি ছুটি দিয়েছিল। সেই দিন বাসায় না গিয়ে বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিল সে। ভাগ্যক্রমে দর্শনের সামনেই পড়ে যায়। তখন কিছু না বললেও এখন সে যেই কথা উল্লেখ করেছে তার বুঝতে বাকি রইল না টিয়ার। দর্শন 2 মিনিটের মতো ফোনটা স্ক্রল করে বলল, যাও ছুটি, কালকে পড়াবো এই টাইমে। সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো। দর্শনের উদ্দেশ্যে সালাম দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল টিয়া আর রিতা। তারা ঘুরতে যাবে তা বুঝতে পারলো দর্শন। সারা আর রজনী একসঙ্গে বেরোতে গেল। তবে রজনীর কিছু মনে পড়তেই থেমে যায় সে। সারার উদ্দেশ্যে বলে, একটু দাঁড়া, আসতেছি আমি। সারা বের হয় ক্লাস থেকে। রজনীর ব্যাগ কাঁধে নিয়ে দর্শনের পাশে দাঁড়িয়ে বলে, ফুপ্পি বলেছে ইনাম ভাইয়াকে কল করে বাড়িতে আসতে। কারোর কথাই তো শোনে না, তোমার কথা শুনবে হয়তো। আমি কি বলি নাই? শালা আমার কথাও শোনে না। তুই বলে দেখিস। ও, তুই তো আর কি বলবি, তোর সাথেও তো কথা বলবে না। রজনীর দিকে তাকিয়ে বলে দর্শন। এবার কথা ঘুরিয়ে নেয় রজনী। জিজ্ঞাসা করে, ক্লাস আছে আর বাসায় যাবে এখন? না, ক্লাস নেই, যাব 10 মিনিট পর। রজনী বিরক্তির সাথে বলে, ট্যুরে গিয়ে তোমার অভ্যাস আরো খারাপ হয়ে গেছে। কথা বল না। বলেই উঠে দাঁড়ায় দর্শন। শার্টটা টান টান করে বলে, থাক, এখনই যাব। আমি সারার সাথেই যাই। হুম, যা। সালাম দিয়ে বেরিয়ে গেল রজনী। টিচার হিসেবে সে যথেষ্ট সম্মান করে দর্শনকে। বাড়ি বেশি দূরে নয় এখান থেকে। হাঁটতে হাঁটতেই চলে গেল রজনী আর সারা। সারার বাসা কাছেই, বাকি পথ রজনী একাই গিয়েছে। আর দর্শন একাই বাইক নিয়ে আরো আগেই চলে গেছে বাড়িতে। রজনী ক্যাচ! কথাটা বলেই রজনীর দিকে আচারের প্যাকেটটা ছুঁড়ল দর্শন। আকস্মিক হলেও রজনী ধরে ফেলল ক্যাচটা। টেবিলে বসে অঙ্ক করছিল সে। দর্শন এগিয়ে এলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো রাফিন ঘুমোচ্ছে। হাতে থাকা বাকি আচারের প্যাকেটগুলো থেকে আরো 3টে টেবিলের উপরে রেখে বলল, একটা রাফিনকে দিস, বাকিগুলো তোর। দ্বিমত পোষণ করলো রজনী। আচারের প্যাকেটের দিকে তাকিয়ে বলল, তা কেন হবে? ওকে একটা দিয়ে আমি 3টে কেন নেব? আমার দুটো, ওর দুটো। চোখ নামিয়ে সামান্য হাসলো দর্শন। আরেকটা আচারের প্যাকেট রজনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই যে কথাটা বলি,
তাই তোর জন্য একটা এক্সট্রা 5টা দিলাম, 3টে তোর আর বাকি দুটো রাফিনের জন্য। চুপ করে আবারও খাতার দিকে তাকিয়ে অঙ্ক করায় মনোযোগ দিল রজনী। দর্শন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে পাশের চেয়ার টেনে বসলো। রজনীর উদ্দেশ্যে আদরিয়ে কণ্ঠে বলল, কি হয়েছে রাত পাখি, মন খারাপ, কষ্ট হচ্ছে? খাতার দিকে দৃষ্টি রেখে কিঞ্চিত হাসলো রজনী। দর্শনের দিকে তাকিয়ে বলল, আমাকে এই প্রশ্ন করাটাই অবান্তর দর্শন ভাই, কারণ শেষ কবে আমি ভীষণ আনন্দিত ছিলাম তাই আমার মনে পড়ে না। মন ভালো করার উপায় বল, চেষ্টা করে দেখি, গালে হাত ঠেকিয়ে বলে দর্শন। রজনী কয়েক সেকেন্ড চুপ করে তারপর বলে, মন খারাপ তা কি বলেছি? ওসব আর খুব বেশি একটা হয় না এখন। আমার থেকে লুকাচ্ছিস? আমার থেকে? বলতে ইচ্ছে হয় না, আর আমার চুপচাপ দেখতে তোকে একদমই ইচ্ছে হয় না। বল কি চাই? বই? চেয়ারে হেলান দিয়ে বসে রজনী, বলল, ওই এক জায়গায় কোনো না নেই, যত মন চাই বই গিফট করতে পারো। খুশি বই কি অখুশি হব না? ইচ্ছত হাসলো দর্শন। রজনী এবার টেবিলে থাকা খাতাটা দর্শনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন আপাতত এই অঙ্কটা কর। দর্শন সোজা হয়ে বসে একবার খাতার দিকে তাকায়, তারপর চেয়ারে হেলান দিয়ে বলে, হ্যাঁ এত পড়ে হবেটা কি বলতো? হুট করে হেসে দিল রজনী। টেবিল থেকে বইটা নামাতে নামাতে বলল, প্রফেসর, প্রফেসর রজনী। রজনীর চুলগুলো পেছনে ক্লিপ দিয়ে আটকানো ছিল, ওড়না শরীরে জড়িয়ে রাখা। বারান্দার দরজাটা খোলা, হঠাৎ দমকা হাওয়া ছুটে আসতেই চোখের সামনে চুল এসে বিরক্ত করে রজনীকে। পুনরায় সব চুল একসাথে খোপা করে ওড়নাটা টেনে মাথায় দেয় রজনী। উঠে যায় বারান্দার দরজাটা আটকে দিতে। রজনী টেবিলে 2 হাত রেখে ঝুঁকে আসে কিছুটা, হাতের ওপরে থুতনি ঠেকিয়ে তাকিয়ে থাকে রজনীর দিকে। দরজাটা আটকে দিয়ে চেয়ারে এসে বসে রজনী। দর্শনের ঠোঁট জোড়া প্রশস্ত করে বলে, সাবধানে থাক রাত পাখি, কবে যেন আমারই যেন নজর না লেগে যায়। সূক্ষ্ম চোখে তাকায় রজনী, চোখে চোখে বলে, কি হলো, অঙ্ক বোঝাবে না? চোখ নামিয়ে মুচকি হাসে দর্শন। কথাটা সে বলেছে ঠিকই, তবে মনে মনে। ঠিকই ছিল মুখে বলতে, বলা হলো না আর। নিচের দিকে তাকিয়ে থাকতেই দর্শনের চোখ যায় রজনীর পায়ের দিকে, আর একটু খেয়াল করে বলে, পাটা সামনে আনতো। ছোট নিঃশ্বাস ছেড়ে পাটা সামনে আনে রজনী। বাম পায়ের এক পাশে সুন্দর করে মেহেদি দেওয়া, একটু আগেই দিয়েছে, শুকিয়ে গেছে এতক্ষণে। দর্শন চোখ তুলে তাকিয়ে বলল, হাত খালি রেখে পায়ে মেহেদি দেওয়ার লজিকটা বুঝলাম না। সর্বক্ষণ হাতে থাকাটাও এক প্রকার ঢং, জানো না? মুখভঙ্গি গম্ভীর হয় দর্শনে, দাঁতে দাঁত চেপে বলে, নানু বলেছে? দীর্ঘশ্বাস ছাড়ে রজনী, পায়ের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছিল না তাই দিলাম। দাদু বলেছে ঠিকই, তবে সেটা কারণ নয়। হাতে সবসময় মেহেদি রাখতেও ভালো লাগে না ইদানিং, তাই পায়ে দিলাম। কদিন পর হয়তো সেটাও বন্ধ করে দেব। মানলি তাহলে? মন খারাপ? অস্বাভাবিক। উত্তর দিল না দর্শন। রজনী এবার করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু আমাকে একবারও জিজ্ঞাসা করলো না জানো তো, এতই বিরক্তির কারণ আমি দর্শন ভাই। দর্শন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, তোর চোখে কি এক ফোঁটাও জল নেই রাত পাখি, বল আমাকে। চোখটা সরিয়ে হাসলো রজনী, উঠে বলল, সামান্য বিষয়, চোখে জল আসবে কেন? বড় হয়ে যাচ্ছিস? ভালোই তো, ভালো না? যেমন এখন অল্পতে কাঁদছিস না, পরবর্তীতে এর চেয়ে বড় বিষয়েও আর কাঁদবো না। কিঞ্চিত হেসে হাত বাড়ায় দর্শন, আলতো হাতে রজনীর গালটা টেনে দিয়ে বলে, বড়দের মতোই কথা বলছিস, এটা আরো বেশি ভালো। আই ওয়ান্ট টু সি ইউ স্ট্রং, নট উইক। দেখতে পেলে তো? থামলো রজনী, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ভুরু যুগল কুঁচকে নিল দর্শন। কয়েক সেকেন্ড সেভাবে তাকিয়ে রইল। মুখে কঠিন আভা ফুটে উঠল তার, ভয় গ্রাস করলো পুরো হৃদয় জুড়ে। এতক্ষণে নরম সুরেই মুহূর্তে কঠিন রূপান্তরিত হলো। এলোমেলো কণ্ঠে জিজ্ঞাসা করলো, রজনী, ইনডাইরেক্টলি কি বোঝাতে চাইলি তুই? নিচের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে চোখটা বন্ধ করলো রজনী। দর্শন পুনরায় বলল, লুক অ্যাট মি। কি বলতে? কিছুই বোঝাইনি আমি। অঙ্ক করতে ইচ্ছে করছে না আর, ঘুমাবো আমি, তুমি যেতে পারো। পাশে তাকিয়ে কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিল দর্শন, শান্ত হয়ে বলল, এদিকে তাকা আগে। দর্শনের দিকে ফিরে তাকালো রজনী। দর্শন চেয়ার নিয়ে এগোলো কিছুটা, এক দৃষ্টিতে রজনীর চোখের দিকে তাকিয়ে বলল, মনে যা ঘুরছে মুখ ফসকে তাই বলতে যাচ্ছিলি, আমি আপত্তি করব না। যে কথা মনে আসে তাই বলতে পারিস, কিন্তু তা কেবলই বলা অবধি। বুঝতে পারছিস আমি কি বলেছি?
এতক্ষণ স্বাভাবিক থাকা রজনীর চোখ যেন টলমল করে উঠল এবার। সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিল সে। দর্শন ব্যস্ত হয়ে বলে, আবার কাঁদছিস কেন? আমি বকেছি তোকে? কিছু বলিনি তো। কষ্ট করে কান্না আটকে রাখলো না রজনী, লুকোতেও চাইল না। কার থেকে লুকোবে? যার সামনে ছোটবেলা থেকে কেঁদেছে, তার থেকে আবার লুকোনোর কি আছে? চোখ মোছ রজনী, মামির ব্যবহারে কষ্ট পাচ্ছিস তাই তো? বড় হয়েছিস না তুই? একটু বুঝতে চেষ্টা কর। অনেক সময় মানুষ প্রশ্নের মুখোমুখি হতে চায় না। তোর প্রশ্নগুলো এড়াতে হয়তো মামি কথা বলেনি। আমি তো প্রশ্ন করতাম না ভাইয়া, সেটা হয়তো মামি বুঝতে পারিনি। আচ্ছা, আমি কথা বলে নেব মামির সঙ্গে। কি হলো, এবার চোখ মোছ। ভেজা ঢোক গিলে চোখ মুছল রজনী। দর্শন তাকে স্বাভাবিক করার উপায় হিসেবে অঙ্ক করাকেই বেছে নিল। আর যাই হয়ে যাক, পড়ানোর ক্ষেত্রে মনোযোগী থাকবে রজনী। খাতাটা নিয়ে একবার অঙ্কটা দেখলো দর্শন, এরপর কলমটা হাতে নিয়ে বলল, একটু পেঁচানো, আমি করছি, মনোযোগ দিয়ে দেখ। হলোও তাই। কান্না ভুলে অঙ্কের দিকে মনোযোগ দিল রজনী। সে যেন পণ করে নিয়েছে, দুনিয়া উল্টে গেলেও তার প্রভাব পড়ার উপরে পড়তে দেবে না সে। একবার বোঝাতেই অঙ্কটা বুঝে গেল রজনী। দর্শন আর বোঝালো না, বসলোও না সেখানে। রজনী এখন একা একাই পড়বে আরো কিছুক্ষণ। মাঝে বেশি কষ্ট হলে হয়তো দুই এক ফোঁটা অশ্রু বিসর্জন দেবে, তারপর ঠিকই ঘুমিয়ে পড়বে। দর্শন পাশে থাকলে বরং ঝামেলা বেশি। কথা না বলে সে থাকতে পারবে না। তাই বেরিয়ে এলো ঘর থেকে। নিজের ঘরে এসে ফোনটা চেক করতেই দেখলো ইনাম 5 মিনিট আগেই কল দিয়েছিল দুবার। রাত 12টার কাছাকাছি বাজে। দর্শন কল ব্যাক করলো সাথে সাথেই। কলটা রিসিভ করতেই দর্শন কড়া গলায় বলল, তোরে আমি কল দিয়েছিলাম সন্ধ্যা 6টায়, তুই কল ব্যাক করছস 12টার সময়? মামা, চেতিস না তো, একটু মাঠের পাশে আয় তো। দর্শন অবাক হয়ে বলে, তুই? আসছি, আধা ঘন্টা, খাওয়া দাওয়া করে বসে আছি, আয় একটু আড্ডা দেব। তুই আগে বাড়িতে আয়। ফোন কেটে দিল ইনাম। দর্শনের বড় মামা আর রজনীর বড় চাচার ছেলে সে। তারা পরিবার নিয়ে বরিশাল শহরেই থাকে। পটুয়াখালী নিজেদের বাড়িতে কেবল জাহিদই থাকেন। বাকি দুই ভাই ভিন্ন শহরে। বিয়ের পরেই আলাদা হয়ে গিয়েছিলেন তারা। বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যায় দর্শন। হামিদা পানি খেতে ড্রয়িং রুমে এসেছিলেন। ভালোই হয়েছে, তিনি দরজাটা আটকে দিয়েছেন। ইনাম এই বাড়িতে আসে না প্রায় 4 বছর হতে চলল। হাজারবার কল করা হয়েছে তাকে, কোনো লাভ হয়নি। এমনকি রজনীর সাথেও বিশেষ দিন ব্যতীত কথাও বলে না সে। আগে এমনটা ছিল না, সবার সাথেই মজার সম্পর্ক ছিল তার। হুট করে কি এমন হলো তা দর্শনের অজানা। মাঠের পাশে এসে বাইক থামালো দর্শন। সেখানেই একটা মোটা পাইপের ওপরেই বসে আছে ইনাম। পাশে ল্যাম্প পোস্ট, আলোকিত জায়গাটা। মূলত এখানে বন্ধুমহল নিয়ে এসে ছেলেরাই আড্ডা দেয়। বিকেলের দিকে ফুটবল ক্রিকেট খেলায় অনেক সময়। ইনাম পরিপাটি বরাবরের মতোই, তবে চুলগুলো নুডলসের ন্যায় পেঁচানো থাকে। ছোটবেলা থেকেই এমন। তার চুল এক ভেজা অবস্থায় ছাড়া কখনোই ঠিক রাখা যায় না। চুলের কারণে কম পচানি খেতে হয়নি তাকে। আবার অনেকে বলে তাকে এভাবেই মানায়। ফোনের দিকেই নজর ছিল ইনামের। দর্শন বাইক থেকে নামতেই সেও বসা থেকে উঠে দাঁড়ায়। দুই বন্ধুর দেখা অনেক দিন পর। অনেক দিন বলতে প্রায় 1 মাস। মোটা পাইপের উপরে বসে আছে ইনাম আর দর্শন। ইনামের এক হাতে সিগারেট, অন্য হাতে ফোন। মনোযোগ সহকারে কোনো একটা নিউজ পড়ছে সে। দর্শনের ফোন তার পকেটেই আছে। বাম হাতে থাকা সিগারেটের টান দিয়ে দুই হাতে ভর রাখলো পাইপের উপরে। মাথা কিছুটা পেছনের দিকে ঝুঁকিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। এই রাতের আকাশের দিকে তাকালেই কত সুন্দর দৃশ্য তার কল্পনায় আসে। এই তো 2 দিন আগেই কুয়াকাটায় রাত 2টোর দিকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ছিল সে। অর্ধচন্দ্রটাও বেশ সুন্দর লাগছে। হঠাৎই মনে হলো পাশে রজনী দাঁড়িয়ে আছে। পাশ ফিরতে তাকে দেখতে পেল দর্শন। আকাশি রঙের জামা পরিহিতা মেয়েটির মাথায় সুন্দর করে ওড়না দেওয়া। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে দর্শনের। সেই মুহূর্তে রজনীও তার দিকে তাকিয়ে মুচকি হাসে। এই হাসিতে বড্ড মানায় তাকে। রজনী পুনরায় তাকালো আকাশের দিকে, হাসি মাখা কণ্ঠে বলল, ভাইয়া, চাঁদটা খুব সুন্দর লাগছে তাই না? দর্শনও তাকালো সেই দিকে, পেছনে দুই হাত গুজে বলল, হুম, ভালোই লাগছে। আমার থেকেও বেশি সুন্দর? নিচের দিকে তাকিয়ে হাসে দর্শন। কল্পনা বলেই রজনী এই কথা বলছে, বাস্তব হলে কখনোই বলতো না। তবুও কল্পনাকে প্রাধান্য দিল দর্শন। রজনীর দিকে তাকিয়ে উত্তর দিল,
চাঁদের সঙ্গে তোর তুলনা করি না আমি রাত পাখি। আমার কাছে চাঁদ নয়, বরং পুরো রাতের আকাশটাই তুই। আর তার মাঝে আলোর দর্শনটা হলো আমার ভালোবাসা। চাঁদ তো প্রতিদিনই নিজের রূপ বদলায়, তবে আমার ভালোবাসা তেমন নয়। তা সর্বক্ষণ পূর্ণিমার ন্যায় উজ্জ্বল। রাতের আকাশেই যেমন চাঁদের অবস্থান, তেমনি তোর মাঝে আমার ভালোবাসার অবস্থান রাত পাখি। হাসি বজায় রাখল রজনী। কপালে পড়া দুটো ভাঁজ চুলগুলো নিয়ে নিজ দায়িত্বে সরিয়ে নিল। দর্শন এগোলো না এক পাও। এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো তার কল্পনায় আসা কিশোরীকে। তাকে স্পর্শ করলো না দর্শন। এগিয়ে এসে তার দুই গালে হাত রাখলো না, কপালে ঠোঁট ছোঁয়ালো না। কারণ দর্শন জানে ছুতে গেলেই তার কল্পনা ভেঙে যাবে। তা চাইলো না সে। থাক না, কল্পনাতেই দেখুক আজ তার প্রেয়সীকে। এই কল্পনা যেদিন বাস্তবে রূপ নেবে, সেই দিনই না হয় এগোবে দর্শন। চুলগুলো নিজের হাতে সরিয়ে দেবে, অনেকটা কাছে টেনে নেবে তাকে, নানান কথা বলে লজ্জায় ফেলতে চাইবে প্রিয়তমাকে, গভীরভাবে জড়িয়ে নেবে নিজের সঙ্গে। এইসব কথা মনে করতেই পুনরায় মনের শান্তির বাতাস বয়ে গেল যেন। সিগারেটে আরো একবার টান দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে বসলো দর্শন। ইনাম ফোনটা পাশে রাখলো, দর্শনের কাঁধে হাত রেখে বলল, কিরে ভাই, সাইলেন্ট হয়ে বসে থাকার জন্যই কি এখানে আমাকে ডেকেছিস? এমন এক লুক নিয়ে আসিস যেন বড়সড় স্যাকা খাইছোস। ইমাম হেসেই বলে কথাটা। দর্শন মৃদু হেসে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, জীবনে ক্রাশ খেলাম একবার, সবে অনার্সে ভর্তি হয়েছে, ব্যাস। ভাল লাগে গেল এক সিনিয়র আপুকে। 2 দিন বাদে জানলাম তার নাকি 4 মাসের একটা বেবি আছে। আহা, কি বড় স্যাকাটাই না খেলাম। ঘুম উড়ে গেল চোখ থেকে। কষ্ট ভুলে মনটা শান্ত করতে গেলাম ছাদে। ক্ষণিকের অশান্ত মন শান্ত হওয়ার বদলে অশান্তই হয়ে গেল সারা জীবনের জন্য। ভুল করেছিলাম, মস্ত বড় ভুল। সেই আমাবস্যার রজনীতে ছাদে যাওয়াতেই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তবে সেটাই আমি বলি জীবনের সর্বোত্তম ভুল। ঠোঁটে হাসি নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল দর্শন। ইনাম তার পিঠে 2বার চাপড় মেরে বলল, আহা, কি প্রেম! একটা প্রেম করা উচিত ভাই। সব করবি? বাসায় আগে চল। হুম। হাসি মিলিয়ে গেল এবার ইনামের। হাত সরিয়ে নিয়ে সিগারেটে টান দিয়ে তারপর বলল, মাফ কর ভাই, এই একটা জিনিস আল্লাহর ওয়াস্তে আর বলিস না। বলবো না, কিন্তু কারণটা তো জানাবি নাকি? আরে ছাড় তো, আমারে দিয়া কাজ কি? তুই বল সবাই কেমন আছে? আর রজনী? কেন রে, ওর কথা তোর জিজ্ঞাসা করা মানায় না। কে ও তোর? আদতে কেউ হয়? বছরে কদিন মেয়েটার খোঁজ নিস তুই? কিছুক্ষণ চুপ করে থাকে ইনাম, এরপর ঠোঁটে প্রশস্ত করে বলে, তুই খোঁজ নিলেই চলবে। শালা মাথা গরম করাই দিস না তুই। বাট আই শিওর এবার তোকে বাড়িতে আমি নিয়েই ছাড়বো, বুঝলি? পরে দেখা যাবে। এবার বল, বাসার কি অবস্থা, বলবি আমাকে? দর্শন কঠিন স্বরে উত্তর দেয়, কেমন থাকে? ইদানিং আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। টলারেট করা যায় না এগুলো। কবে যে বাড়ি থেকে বেরিয়ে যাই আমি, আল্লাহ মাবুদ জানে। তো আছিস কেন? চলে যা, রজনীকে সাথে নিয়ে তাহলেই হয়। হাই, এত ইজি? পরে ওর বাপ আমারে পুলিশের দিক, তাই তো? দাঁতে দাঁত চেপে, ওখানে পড়ে আসি তো শুধু ওর জন্যই। আম্মুকে নিয়ে চাইলেই চলে যেতে পারি, তাও যাচ্ছি না। কোনোভাবে 2 বছর পার হোক, আই প্রমিস 1 সেকেন্ডও রজনীকে ওই বাড়িতে থাকতে দেব না আমি। আর ততদিন লুকোচুরি খেলবি? হাসলো দর্শন, পাশে তাকিয়ে বলো, কে খেলছে লুকোচুরি? তুই নিজেও জানিস লুকোনো জিনিসটা আমায় দিয়ে হয় না। আর আমি অত সিরিয়াসভাবে কিছুই লুকোইনি। রজনীর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে কিছু আন্দাজ করেই ফেলতো। ও নিজেই ভাবতে চায় না কিছু। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট শি ইজ মোর ম্যাচিউর দ্যান আদার্স। তবে হ্যাঁ, নিজে থেকে জানতে চাইলে আমি কিছুই লুকোবো না। হাসলো ইনামও। দর্শন সিগারেটটা ফেলে দিয়ে লাফ দিয়ে পাইপ থেকে নিচে নেমে দাঁড়ালো। ইনামের উদ্দেশ্যে খানিকটা শান্ত কণ্ঠেই বলল, চল না ভাই, মাফ কর, যা তুই। আমি যাই হোটেলে, 2 দিন থাকবো, কালকে দেখা হবে। বিপরীতে কিছুই বলল না দর্শন। নাছোড়বান্দা ছেলে ইনাম। দর্শনের চেয়ে মাত্র 20 দিনের ছোট সে। নিজে না চাইলে তাকে জোর করে কোনো কাজ করানো সম্ভব না, তা দর্শন ভালো করেই জানে। অতঃপর বিদায় নিয়ে নিজেদের পথে চলে গেল দুজন। বাড়িতে ফিরতে 4 মিনিট লাগলো দর্শনের।
এখন আরেক ঝামেলা, রাত 1টার বেশি বাজে, দরজা ধাক্কানো যাবে না। ফাহমিদাকে ফোন করবে ভেবেই পকেট থেকে ফোনটা বের করতে যাচ্ছিল দর্শন। কানে গুনগুন গানের আওয়াজ আসাতেই মাথা উঁচু করে দোতলার ছাদের দিকে তাকায় সে। ছাদের পাশেই একটা বেঞ্চ বসানো, তারই উপরে পা তুলে বসে আছে রজনী। গুনগুন করে গান গাইছে, সঙ্গে পায়ে হাত দিয়ে মেহেদি তুলছে হয়তো। ফোনটা নামিয়ে তার দিকে তাকালো দর্শন। রাতের আধারে যেন আরো বেশি মায়াবী লাগে মেয়েটিকে। রাতের আধারে মেয়েটা ভয় পায়, আবার কখনো কখনো পায় না। এত রাতের ছাদে একা একা বসে আছে, অথচ তার মাঝে ভয়ের লেশ মাত্র নেই। আবার কখনো কখনো ভয় পায় সে, প্রচন্ড ভয়ে গুটিয়ে যায়। ছোট থাকতে রাতের বেলা ছাদে যেতে ইচ্ছে করলে প্রথমে মায়ের কাছে আবদার করত, তারপর ফাহমিদার কাছে। তারা কাজে ব্যস্ত থাকলে সর্বশেষে যেত দর্শনের কাছে। তার পিছু পিছু ঘুরে বেড়াতো খানিকক্ষণ, তারপরে জিজ্ঞাসা করত সে এখন ব্যস্ত কিনা। উত্তরটা না হলে আবদার জুড়ে দিত ছাদে যাওয়ার জন্য। অধিকাংশ সময় তার আবদার রেখেছে দর্শন, আবার কখনো কখনো রাখেনি। হয়তো সে মন খারাপ করেছে তখন, তবে কোনো অভিযোগ কখনো করেনি সে। একটু বড় হওয়ার পর থেকেই আর এই আবদারগুলো করেনি রজনী। নিজেই সাহস করে আসে, আর ভয় পেলে আসে না। তবে মন খারাপ থাকলে তার ভয়টা কেটে যায়। তখন অনেক রাতেও সে একা একা ছাদে চলে আসে। দর্শন দেখতে পেলেও নিজেও আসে পেছন পেছন, দাঁড়িয়ে থাকে চুপচাপ, কখনো টুকটাক কথা বলে, গান গায়। এতে রজনীর মনটা ভালো হয় কিনা পুরোপুরি জানা নেই, তবুও চেষ্টা করে দর্শন। আপাতত সেসব ভুলে অনেকটা সময় সেই মায়াভরা মুখটির দিকে তাকিয়ে রইল দর্শন। এমন এক রজনীর দর্শনেই তার মায়ায় পড়ে গিয়েছিল সে। সেই মায়া কাটেনি, বরং বেড়েছে অনেক গুণ। রজনী এখনো তাকায়নি নিচের দিকে। মাকে আর ফোন করলো না দর্শন। 2-3 বার তুড়ি বাজাতেই পাশ ফিরে নিচের দিকে তাকায় রজনী। দর্শন হাতের ইশারায় তাকে দরজা খোলার কথা বলতেই নেমে দাঁড়ায় সে। দ্রুত পায়ে নেমে আসে দরজা খোলার উদ্দেশ্যে। ছাদে গিয়েছিলি কেন? ভেতরে ঢুকতে ঢুকতে ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করলো দর্শন। রজনী দরজাটা আটকে দিল। সেও শান্ত কণ্ঠে উত্তর দিল, আকাশ দেখতে, হাওয়া খেতে। দরজা থেকে সরে দর্শনের সামনে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হাওয়া? কিছুটা টেনে বলল রজনী। দর্শন 2 সেকেন্ড বাদেই এই কথার অর্থ বুঝতে পেরে বলল, আরে ইনাম ভাইয়ের সাথে ছিলাম। বুঝলাম তো, হুপ্পি বলেছিল দুজনেই অকালে লাঞ্চটা নষ্ট করার শখ জেগেছে, সেটাও বুঝতে পেরেছি। দর্শন মাথা চুলকে বলে, শাসন করেছিস আমাকে? ভালো কথা বললে শাসন হয়ে গেল? যাকে ওসব বলে আর কাজ নেই। তুমি বলো আসল কথা কি? কোনটা আসল কথা? ভাইয়া কোথায়? না নিয়েই চলে এলে? একটু জোর করতে পারো না? দর্শন বিরক্ত নিয়ে বলে, তোরা কি শুরু করলি আমার সাথে? আচ্ছা, আমি কি করবোটা কি? কোলে তুলে নিয়ে আসবো ওকে? বাচ্চাও? দর্শনের বিরক্তি মিশ্রিত কথাতে যেন মজা পেল রজনী। মুখ চেপে হাসলো সামান্য। দর্শনের উদ্দেশ্যে বলল, হুম, জিম করেছিলে না কদিন? চাইলেই তো আনতে পারো। অবাক হলো দর্শন, তবে শান্তিও পেল। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, রজনী কি হলো বলতো? তোর না মুড অফ ছিল, ঠিক হয়ে গেল? রজনী আবার স্মিত হাসলো। অত একটুখানি, আম্মু এসে সুন্দর করে কথা বলল, তাতেই মন খারাপ দূর হয়ে গেছে। তারপর একটা বই পড়তে নিলাম। এত সুন্দর বইটা, মনটা আপনা আপনি ভালো হতে বাধ্য। দর্শনের চিন্তাটা দূর হলো নিমিষেই। প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। মেয়েটা কত অল্পতেই খুশি হয়ে যায়। জগতের নিয়মই হয়তো এমন, যেই মানুষগুলো খুব অল্পতেই আনন্দ পায়, তাদের জীবন থেকে সেই অল্প আনন্দটুকু হারিয়ে যেতে চায়। তুমি আমার কথা শোনো। দর্শন গিয়ে সোফায় বসে বলে, শুনছি তো। দর্শনের পাশে এসে বসলো রজনী। হাত নাড়িয়ে নাড়িয়ে মুখে কিছু বলল। দর্শনকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছে। বলা শেষ হতেই জিজ্ঞাসা করলো, বুঝতে পেরেছ? তুই এতক্ষণ এটা বলার জন্য জেগেছিলি? গালে হাত দিয়ে বলল দর্শন। রজনী উঠে দাঁড়িয়ে উত্তর দেয়, না না, আমি সত্যি আকাশ দেখতে গিয়েছিলাম। চাঁদটা খুব সুন্দর লাগছিল তাই। ভয় পাসনি? একটু একটু, খুব বেশি না। রাত খুব পছন্দ তোর, তাই না? রজনীর পানে নজর রেখে বলল দর্শন। রজনী মুচকি হেসে উত্তর দেয়, রাত কার না পছন্দ হয়? কেন, তোমার পছন্দ না? ভীষণ, আমার সবচেয়ে প্রিয়। কেমন এক অদ্ভুত স্বরে কথাটা বলল দর্শন। মনে পড়ে যায় প্রায় 15 বছর আগের একটা ঘটনা।
রজনী সবে 1 বছর পূর্ণ করেছে, আর দর্শন তখন 10 বছর বয়সী ছেলে। এই বয়সে মনে অনেক প্রশ্ন আসে, তেমনি দর্শনেরও এসেছিল। তার চিন্তাটা অদ্ভুত। তার ভাবনা ছিল নাম নিয়ে। সেই কৌতূহল থেকেই একদিন প্রশ্ন করেছিল আফিয়ার কাছে। রজনী তখন গুটি গুটি পায়ে হাঁটতে পারে, দর্শন তারই পেছনে পেছনে হাঁটছিল। এইটুকুন বাচ্চা যদি হাঁটতে গিয়ে পড়ে যায়। মামিকে দেখে নাম নিয়ে একই প্রশ্ন মাথায় আসে। রজনীকে কোলে তুলে নিয়ে আফিয়ার কাছে গিয়ে বলে, রজনী মানে কি মামি? আফিয়া কাজ করছিল তখন। দর্শনের উৎকণ্ঠার নজর দেখে হাসি মুখে উত্তর দেন, রজনী মানে হলো রাত। দর্শন রজনীর দিকে একবার তাকিয়ে পুনরায় প্রশ্ন করে, রাত? তাহলে ওর নাম রাত কেন রাখলে? রাত তো সবার পছন্দ হয়, কেন তোমার পছন্দ নয়? না তো, রাত কেন সবার পছন্দ হয়? আফিয়া কিছুটা ভেবে উত্তর দেন, হুম, কারণ রাতের বেলা চাঁদ দেখা যায়। মেনে নিল দর্শন। অন্য প্রশ্ন মাথায় আসতেই জিজ্ঞাসা করলো, ও, তাহলে আমার নামের মানে কি? দর্শন মানে হলো দেখা। জাহিদের ডাক পড়তেই হাত মুছে ঘরের দিকে যান আফিয়া। দর্শন 2 মিনিট ভেবে আবিষ্কার করে এক নতুন বিষয়। রজনীর দিকে তাকিয়ে অনেক উৎসাহ নিয়ে বলে, মজার তো খুব। রজনী মানে রাত, দর্শন মানে দেখা। আর রাতের বেলায় তো চাঁদের দেখা পাওয়া যায়। রজনী কি বুঝেছে, আদতে কিছু বুঝেছে কিনা তা সম্পূর্ণই অজানা। তবে সে হেসেছিল তখন, আর তার হাসি দেখে হেসেছিল দর্শন নিজেও। কোলে বেশিক্ষণ থাকেনি রজনী, জোর করে নেমে যায় সে। এখন তার হাঁটার বয়স, কোলে মোটেও থাকতে চায় না। 2-1 বার পড়বে, তবু হাঁটবে সে। দর্শন ভাই, কোথায় হারিয়ে যাও তুমি? পলক ফেলে দর্শন, চোখ নামিয়ে নেয়। কথা সত্য, ছোটবেলায় রাত একদমই পছন্দ ছিল না তার। কেমন চারিদিকে অন্ধকার হয়ে থাকে, খেলতে বের হওয়া যায় না, বাসার ভিতরে থাকতে হয়, সবটাই ঝামেলা। তবে কি করে বুঝবে সে, দিনের 24 ঘন্টার মধ্যে আধারে ঢেকে থাকা সময়টুকু তার সবচেয়ে প্রিয় হয়ে উঠবে। যতটা রাত তার প্রিয়, তার চেয়ে অনেক বেশি প্রিয় হয়ে উঠবে নামের সাথে নামের সম্পর্ক জুড়ে দেওয়ার সঙ্গীর মেয়েটি। সেদিন মজার ছলে কথাটা মাথায় এলেও এখন তা বাস্তবেও মিলিয়ে ফেলে দর্শন। রাত ব্যতীত যেমন চাঁদ দেখা যায় না, তেমনি রজনীবিহীন দর্শনকেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। তারা যেন একে অপরের পরিপূরক। রাত অনেক হয়েছে রাত পাখি, ঘুমাতে যা, চোখ তুলে বলল দর্শন। রজনী জিজ্ঞাসা করলো, কটা বাজে? এই 2টোর কাছাকাছি। রজনী চোখটা বড় বড় করে বলে, এত বেজে গেছে, যাই আমি, দাদি দেখে ফেললে। কথাটা শেষ করতে পারলো না রজনী। দর্শন উঠে দাঁড়িয়ে বলে, নানুর জন্য বলিনি, ঘুম প্রয়োজন তোর, তাই বলছি। সকালে আবার ঘুম থেকে উঠতে হবে। চলে যেতে নিয়েই আবারও থেমে যায় রজনী। আবারও দর্শনের সামনে এসে বলে, যা বলেছি মনে আছে তো? দর্শন মৃদু হেসে রজনীর মাথায় আলতো করে গাঁটটা মেরে বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, ঘুমোতে যা এবার, গুড নাইট। আমার আর আজকে ঘুম নেই, পড়তে বসবো এখন। আমি বুঝি না, সারাদিন বাদ দিয়ে তুই রাতের বেলায় কেন পড়তে বসো ভাইয়া? এটা তো এখন বুঝবি না, ভার্সিটি লাইফে গেলে নিজেই এমন করবি, বুঝলি? রজনী চোখটা ছোট ছোট করে বলে, খাবে কিছু? চা বানিয়ে দিয়ে যাব? আমি কি অকর্মণ্য নাকি? নিজেই বানিয়ে নিতে পারবো, তুই যা এখন। ওকে, গুড নাইট। কথাটা বলেই নিজের ঘরে চলে গেল রজনী। দর্শন সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে থেকে রান্নাঘরে গেল। নিজেই চা বানিয়ে নিয়ে ঘরে এলো। কদিন বাদেই এক্সাম, তাই বাধ্য হয়েই পড়তে বসতে হচ্ছে। তবে ঘরে এসেই পড়তে বসলো না দর্শন। বেলকুনিতে চায়ের কাপটা নিয়ে বসলো আগে। ঘুম কাটাতে হবে প্রথমে, তারপর বাকি সব। চায়ে চুমুক দিয়ে চেয়ারে হেলান দিল দর্শন। আজকে রজনীকে করা একটা প্রশ্ন ছিল, তো রাত কি খুব পছন্দ? এই প্রশ্নটা দর্শন আগেও করেছে। রজনী তখন খুব একটা বড় নয়, বয়স 8 ছুঁই ছুঁই। দর্শনের তখন 15 বছর বয়স, অনেকটাই বড়, বোঝার বয়স হয়েছে তার। রজনীর আবদারেই তাকে নিয়ে ছাদে এসেছিল দর্শন, পাশাপাশি বসেছিল তারা। সেদিনও একই প্রশ্ন করেছিল দর্শন, তোর রাত কি খুবই পছন্দ? রজনী হাসি মুখে উত্তর দিয়েছিল, হ্যাঁ, খুব খুব পছন্দ। কেন বলতো? কারণ রাতে আব্বু বাড়িতে থাকে না, আমাকে বকাও দিতে পারে না। কথাটা বলতেই 2 হাতে মুখটা চেপে ধরে রজনী, মুখ ফসকে বলে ফেলেছে কথাটা। তবে এই কথাটা তখন তার মনের কথা ছিল। দর্শন যেন নির্বাক হয়ে যায় সেই মুহূর্তে, বুকে গিয়ে লাগে কথাটা। জাহিদ আর্মিতে চাকরি করতেন, বেশিরভাগ সময়ই নাইট ডিউটি থাকতো তার।
রাত 8টার পরপরই খেয়ে দিয়ে বেরিয়ে যেতেন আর আসতেন ভোরবেলায়। তিনি রিটায়ার্ড করেছেন এই 2 বছরের কাছাকাছি হলো। তারপরেই জয়েন করেছেন নতুন চাকরিতে। 7 বছরের একটা বাচ্চা মেয়ের নিষ্পাপ মনে এমন একটা চিন্তা কি করে আসতে পারে? বাবাকে কতটা ভয় পেয়ে মেয়েটা এমন কথা বলছে বুঝতে পেরে সময় লাগলো না দর্শনের। রজনী ভয় পাচ্ছিল হয়তো মনে মনে, যদিও দর্শন কথাটা বলে দেয় অন্য কাউকে। দর্শন রজনীকে বলার মতো কিছুই খুঁজে পেল না, কেবল তার মুখ থেকে হাতটা সরিয়ে বলল, ভয় পাস না, আমি কাউকে বলবো না। কথা রেখেছে দর্শন, কথাটা কাউকে জানায়নি সে। হয়তো রজনী ভুলেও গেছে তার এই বলা কথাটা, তবে মনে রেখেছে দর্শন। অনেক কিছুই ভুলে যেতে পারেনি সে। বারবার মনে পড়ে কথাগুলো, কথাগুলো এখন যেন আরো জোরালোভাবে হৃদয়ে আঘাত করে। রজনী চেষ্টা করলেই হয়তো বুঝতে পারত, তবে সে বোঝেনি, বুঝতে চায়ও নি। না বুঝুক, সে আরেকটু বড় হোক, সময় হলে দর্শন নিজে থেকেই বলবে তাকে, বলবে মনে পুষে রাখার সমস্ত কথা। চায়ের কাপে আরো একবার চুমুক দিল দর্শন। কল্পনা করে সে রজনীর 2 হাত মুঠোতে রেখে, চোখে চোখ রেখে সেদিন আর্জি জানাবে, হ্যাঁ রাত পাখি, তুই আমার মন পাখি হয়ে যা প্লিজ। ঘড়িতে সকাল 7টা বাজে। রজনী স্কুল ড্রেস পরে ডাইনিং টেবিলে বসে আছে। হিজাবটা শুধুই মাথায় দেওয়া, এখনো বাঁধা হয়নি। হাতের বাম পাশে জীববিজ্ঞান বই, তার দিকে দৃষ্টি রজনীর। আফিয়া ডিম আর পরোটা এনে টেবিলে রেখে বললেন, অনেক পড়া হয়েছে, এবার খেয়ে নাও তো, স্কুলে দেরি হয়ে যাবে না হয়। রজনী বইটা বন্ধ করে হাত ধুয়ে এলো, এরপর খাওয়া শুরু করলো। 2 মিনিট বাদে সেখানে উপস্থিত হয় দর্শন। এত তাড়াতাড়ি তার ঘুম থেকে ওঠার কথা নয়, এমনকি বাড়ির কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। ফাহমিদার শরীরটা ভালো নেই, তাই শুয়ে আছেন এখনো, না হলে উঠে পড়তেন। হালিমা নামাজ পড়ে পুনরায় ঘুমোতে যান, আর জাহিদ ওঠেন 8টার দিকে। দর্শন এসে অপর পাশে এক চেয়ারে বসতেই আফিয়া প্রশ্ন করলেন, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি উঠে গেলে যে? ঘুমায়নি তো মামি। রজনী আগেই আন্দাজ করেছিল, না হয় দর্শন এত ভদ্র ছেলে নয় যে সকাল সকাল উঠে পড়বে। রজনী খাওয়ার মাঝেই বলে ওঠে, কেন, হাতে ব্যথা ছিল? দর্শন তাকায় রজনীর দিকে, ঠিকই বুঝে গেল মেয়েটা। কি করে বুঝলো? তার চোখ মুখে কাতরতার ছাপ দেখে বুঝতেই পারে। অন্য কোনো চিন্তা মাথায় এনেও আনলো না দর্শন। এক বাড়িতেই তো থাকছে ছোটবেলা থেকেই, এটুকু ধারণা এমনিতেই করতে পারে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ালো দর্শন। এই হাতে ব্যথা তাকে 6 বছর ধরে ভোগাচ্ছে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরপরই একটা অ্যাক্সিডেন্ট হয় দর্শনের। শরীরে খুব বেশি ক্ষতি না হলেও হাত ভেঙেছিল বাজেভাবে। 2বার অপারেশনও করানো হয়েছে। 6 মাসের বেশি সময় লেগেছে এই হাত ঠিক হতে, তাও ছিল ডান হাত। 1 বছর গ্যাপ গিয়েছিল তার কারণে। এখন অনেকে লিখতে গেলে সমস্যা হয়ে যায় হাতে। তাছাড়া মাঝে মধ্যে ব্যথা হয়, অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা, আবার কিছু ক্ষেত্রে 2-3 দিন স্থায়ী হয়। তেমনই হয়েছিল কাল রাতে। পড়তে বসেছিল ঠিকই, তবে 1 ঘন্টা পড়তেই হাতে ব্যথা শুরু হয় তার। ঔষধ খেয়ে নিলে তাড়াতাড়ি কমে যেত, তবে অত রাতে আর বেরোতে ইচ্ছে করেনি তার। বেশ অনেকক্ষণ টেবিলে মাথা ঠেকিয়ে রাখলো দর্শন। হাতে ব্যথা কমেছে খানিকটা, এখন ঘুম পাচ্ছে, আবার পাচ্ছে না, এমন এক অবস্থা। রজনী খাওয়া শেষ করে হিজাবটা বেঁধে নিল, এরপর ব্যাগ নিয়ে এসে দর্শনের উদ্দেশ্যে বলল, হাতে ব্যথা নিয়ে পড়তে হবে না আজকে, ক্যান্সেল করবে? মাথা তুলল দর্শন, চোখ টেনে বলল, হুম, সমস্যা হবে না, পড়াবো আমি। তাহলে যা বলেছি। জি জি ম্যাম, মনে আছে, আপনার কথা মতোই কাজ করছি। আপনি নিশ্চিন্তে বিদ্যালয়ে যাত্রা শুরু করতে পারেন, অতি শুদ্ধভাবে বলল দর্শন। রজনী হাসলো সামান্য। আফিয়া জিজ্ঞাসা করলো, কিসের কথা? সেটা তো সারপ্রাইজ আম্মু, কিন্তু আজকে আমি ইনাম ভাইকে বাড়িতে নিয়ে আসবই, এটা রজনীর প্রমিস। আসছি আমি, হ্যাঁ টাটা। বেরিয়ে গেল রজনী। দর্শন উঠে ঘরে চলে গেল। এবার ঘুমোতে হবে এখন, না হলে কোনো কাজে মন বসবে না। রজনীর কথা মতোই কাজ করলো দর্শন। 5টার আগে আগেই ব্যাসের সামনে আসতে বলল ইনামকে। উদ্দেশ্য একটাই, ইনামকে রজনীর সামনে দাঁড় করানো, তারপর বাকিটা রজনী দেখে নেবে। দর্শন এক্ষেত্রে একটু মিথ্যা বলেছে, আজকে কোনো ব্যাচ পড়াবে না বলেছে। তবে 5টা বাজেই রজনীর ব্যাচ পড়াতে আসবে এই কথা ইনামকে জানায়নি সে। ইনামও 4:30টার দিকে চলে এলো ব্যাচের সামনে। দর্শন বাইরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তবে আশ্চর্যজনকভাবে তার একটু পাশেই রজনীও দাঁড়িয়েছিল। মহা বিপদে পড়ল ইনাম। এখান থেকে চলে যাওয়াও সম্ভব হচ্ছে না।
আবার অতীতের এক অজানা কারণে রজনীর সম্মুখে দাঁড়াতেও ইচ্ছে করছে না। রিক্সা ভাড়া মিটিয়ে নেমে দাঁড়ালো ইনাম। দৃষ্টি তার এদিকে ওদিকে বিচরণ করছে। সে যেন পণ করেছে রজনীর দিকে তাকাবেই না। দর্শন এক নজর রজনীর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো, এখন কি করবি? রজনীও চোখের ইশারায় বোঝালো, আগে ক্লাসের ভেতরে বলো। দর্শন হাসি মুখে ইনামের উদ্দেশ্যে বলল, সারপ্রাইজটা ভালো না? ইনাম রেগে যেতে পারত, চোখ গরম দিতে পারত, তবে সে কোনো কিছুই করলো না, কেবল তাকিয়ে রইল অন্যদিকে। কারণটা দর্শন না বুঝলেও রজনী বুঝেছে ভালো করেই। বিষয়টা অপরাধ বোধের লজ্জার। আর এই 4টা বছর ধরে সেই লজ্জাবোধ থেকেই রজনীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি ইনাম। চেষ্টাও করেনি, পারেনি বলা চলে। এখানে দাঁড়িয়ে থাকবি মামা? ভেতরে চল, স্টুডেন্ট আসবে আরো মিনিট 20 পরে। নিঃশব্দে ক্লাসে গিয়ে বসলো ইনাম। সামনের বেঞ্চে বসলো রজনীও। দর্শন চাবিটা টেবিলের উপরে রাখতেই রজনী বলে উঠলো, ভাইয়া কিছু খাওয়াবে না? এমনি এমনি বসে থাকবো? চিপস চানাচুর কিছু নিয়ে আসো। রজনী সচরাচর কিছু খাওয়ার আবদার করে না। দর্শন বেশ ভালোই বুঝতে পারলো সে ইনামের সাথে কথা বলবে বলেই দর্শনকে যেতে বলছে। দর্শনও যাচ্ছি বলেই বেরিয়ে গেল। ইনামের নজর এখনো নিচের দিকে। রজনী মৃদু হেসে বলে, তাকাবেও না আমার দিকে? সাধারণ খোঁজখবর টুকুও নেবে না? মানুষ তো দুঃসম্পর্কের বোনের সাথেও এমন করে না ভাইয়া। আমি তার থেকে উপর? চোখ বন্ধ করে নিল ইনাম। কিভাবে বোঝায় এই মেয়েকে? তার দিকে তাকালেই যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তবুও মিথ্যে হাসি মুখে এনে বলল, আমি বলেছি কি তা? ছাড়। কেমন আছিস? কেমন থাকি আমি তেমনই আছি। ভালো বলা চলে না, আবার অতিমাত্রায় খারাপও বলা চলে না, কারণ আমার চেয়েও অনেক খারাপ অবস্থার মানুষ থাকছে। ইনাম আবারও চুপ করে গেল। রজনী শান্ত কণ্ঠে বলল, আমাকে ভালোবাসার মানুষের খুব অভাব ভাইয়া, তুমি জানো সেটা। তাও সব জেনে শুনে সেই সংখ্যাটাকে আরো কমিয়ে দাও কি করে? তুই ভুল ভাবছিস বনু। আমি তেমনটা চাইনি। কেউ কিছুই চায় না, বিশেষ করে আমাকে চায় না। আমি থাকলে কি আর না থাকলেই বা কি? বলতে পারো, গত 1 বছরে ঈদ মোবারক জানানো ব্যতীত একটা কথাও তুমি বলেছো আমার সাথে? আরে, দূরের আত্মীয়দেরও তো মানুষ খোঁজ খবর নেয়, তুমি তো তাও নেও না। ইনাম নীরবতা বজায় রাখলো। বলার মতো কিছুই নেই তার। রজনী কিছুক্ষণ থেমে বলল, নিতে হবে না আমার খোঁজ, কথাও বলতে হবে না আমার সাথে। সবাই আলাদা করেই রাখো আমাকে, কোনো সমস্যা নেই। তুমি শুধু বাসায় চলো একবার। ওই বাড়িতে পা রাখার ইচ্ছে হয় না বনু, একটু বোঝার চেষ্টা কর। তাহলে সব দোষ আমার, সেটাই বলছো তো? ইনাম ব্যতিব্যস্ত হয়ে বলল, না না বনু, তোর দোষ কেন হতে যাবে? সর্বোচ্চ দোষই তো আমারই ভাইয়া। জন্মটাই তো ভুল ছিল, মেয়ে হয়ে জন্মানোটা আরো বড় ভুল। রজনী ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমি যদি আজকে বাসায় না যাও তাহলে আমি কিন্তু ওটাই বুঝবো আসলে দোষী আমি। ব্ল্যাকমেল করছিস আমাকে বনু? রজনী হেসে বলল, ব্ল্যাকমেল করে সবার ভালোবাসা পাওয়া গেলে খুব ভালো হতো ভাইয়া। আপাতত তোমাকে বাসায় নেওয়া সম্ভব হলেই চলবে। ইনাম উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ছেড়ে রজনীর সামনে এসে দাঁড়ালো। হাত বুলিয়ে দিল তার মাথায়, মুচকি হেসে জানান দিল সে যাবে। রজনী তার ভারী আদরের, তার নাম ধরে কয়েকবার ডেকেছে, তাও ঠিক মনে পড়ে না ইনামের। ছোটবেলা থেকে এত মিষ্টি দেখতে মেয়েটা, সবাই মিলে ওর গাল টানতো শুধু, বিশেষ করে ইনাম আর ইরা। ইরাও তাদেরই চাচতো বোন, মেজো চাচার মেয়ে। কাজিন গ্রুপে কারোর বাড়িতে যাওয়ার খুব বেশি অনুমতি রজনীকে দেওয়া হয়নি। তাই ভাই বোনেদের সঙ্গে তার যোগাযোগ খুব একটা গভীর নয়। তাদের মধ্যে ইনাম আর দর্শনই ব্যতিক্রম ছিল। দর্শন এখনো আছে, তবে ইনাম তো বদলে গেল সেই 4 বছর আগেই। রজনী যেন জন্মেছেই এই ভাগ্য নিয়ে, সবার ভালোবাসা নিয়ে বাঁচার অধিকার তাকে দেওয়া হয়নি কখনো। দর্শন এলো হাতে 3 প্যাকেট চিপস নিয়ে। 4 বছর আগে ঠিক কি হয়েছিল তা দর্শনের অজানায় রয়ে গেল। রজনীও বলেনি, না ইনাম বলেছে। এক পর্যায়ে বাধ্য হয়ে জানার ইচ্ছেই ত্যাগ করলো দর্শন। শুধু একটাই ইচ্ছে, ইনাম স্বাভাবিক হয়ে যাক। ক্লাসে এসে ইনামকে রজনীর সাথে কথা বলতে দেখে এতটুকু বুঝতে পারলো একটু হলেও স্বাভাবিক হচ্ছে ইনাম। না হলে তাকে ধরে বেঁধেও রজনীর সাথে কথা বলতে পারেনি সে। 10 মিনিট বাদে 2-3 জন স্টুডেন্ট আসতেই রজনী উঠে পেছনে বেঞ্চে চলে গেল। ইনামও চলে গেল ক্লাস থেকে, তবে বলে গেছে 6টার দিকে আসবে, একসাথেই বাড়িতে যাবে। দরজা থেকে বেরোতেই ইনাম দেখতে পায় একটা মেয়ে দ্রুত পায়ে আসছে এইদিকে, কাঁধে ব্যাগ নিয়ে। একটু লক্ষ্য করতেই
চেনা চেনা মনে হলো মেয়েটাকে। আগেও অনেক দেখেছিল, এক দুইবার। রজনী ছোটবেলার বান্ধবী বোধ হয়। ইনাম ঠিকঠাক চিনতে পারল না, সারা যেন পুরোপুরি চিনতে পারল তাকে। অতিমাত্রায় খুশি হওয়ার ভঙ্গিতে সে সামনে এসে বলল, হাই মিস্টার নুডলস। আপনি ফাইনালি এসেছেন তাহলে। আমি কিন্তু রজনীর মুখে আপনার কথা শুনেছি, চুল দেখেই চিনতে পেরে গেছি। কোকড়া চুল বলে কিনা মিস্টার নুডলস বানিয়ে দিলে। ইনাম বিরক্তির স্বরে বলল, আমি রজনীর ভাই, সেই হিসাবে তোমারও ভাই। সম্মান দিয়ে কথা বলো মেয়ে। এত ভাই দিয়ে কি হবে জীবনে, দুই তিনটে তো জামাইও দরকার কি। সারা জিভে কামড় দিয়ে বলে, ওফ সরি, একটা তো জামাইও দরকার। বাই দ্য ওয়ে, আই অ্যাম সারা। বোঝা যায় নাম যেমন সারা, কথাবার্তায় তেমনি খাপ ছাড়া। নামের কথায় পাত্তা দিল সারা। ভেতরে যেতে হবে, সারা দ্রুত গতিতে বলল। সে যাই হোক, আপনার চুলগুলো কিন্তু ভীষণ কিউট মিস্টার নুডলস। লাইক একবার দেখলেই যে কেউ চুলের প্রেমে পড়ে যাবে। ছুটে ক্লাসে চলে গেল সারা। ইনাম কিছুক্ষণ অবাক চোখে সেই দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলে, এই মেয়ে তো দেখছি আসলেই খাপ ছাড়া। রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি। রজনী বিছানায় পা দুলিয়ে বসে গল্পের বই পড়ছিল। রাফিন আজকে ঘুমিয়েছে হালিমার সঙ্গে। নাতি আবার তার ভীষণ আদরের ছেলে বলে কথা। ঘরের দরজা খোলাই ছিল, সবসময় খোলাই থাকে। রজনী মনোযোগী হয়ে বই পড়ার ক্ষেত্রে। ঠিক তখনই গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করলো দর্শন। হাত দুটো দ্বারা পেছনে কিছু আড়াল করছে সে। রজনীর দৃষ্টি তখনও বইয়ের দিকে। মুচকি হাসলো দর্শন। কেকের বাক্সটা সাবধানতার সাথে টেবিলে রেখে দরজার ছিটকিনি লাগিয়ে দিল সে। এবারে ধ্যান ভাগলো রজনীর। পাশ ফিরে তাকালো, তবে দর্শনকে দেখার আগেই হঠাৎ করে ঘরের লাইটটা নিভে গেল। অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। ফ্যান বন্ধ হওয়া দেখে বোঝা গেল কারেন্ট চলে গিয়েছে। আকস্মিকভাবে ভীষণ ভয় পেয়ে যায় রজনী। কারণটা শুধুই অন্ধকার নাকি অন্য কিছু, তা দর্শনের জানা নেই। কাঁপা কাঁপা পায়ে ওঠে দাঁড়ায় রজনী। পেছনে এগোতে এগোতে বলে, কে কে ওখানে? দরজাটা আটকালে কেন? রজনীর ভয়ার্ত কণ্ঠ শুনেই তার দিকে এগিয়ে আসে দর্শন। সামনে এসে তার হাত ধরে কিছু বলবে, তার আগেই ছিটকে দূরে সরে যায় রজনী। দর্শন ব্যতিব্যস্ত হয়েই বলে, রজনী আমি, ভয় পাস না। দর্শনের কণ্ঠ যেন কানেই গেল না রজনীর। অতিরিক্ত ভয় পেয়ে গেলে তার আকস্মিকভাবে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। রজনী জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, এদিকে এগো না, চলে যাও প্লিজ। ভ্রু যুগল কুঁচকে নিল দর্শন। রজনী কি তাকে চিনতে পারছে না? তার কণ্ঠে এবার আরো বিচলিত হলো দর্শন। দ্রুত পকেট থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো সে। ফোনটা উল্টে করে পেছনে ছুঁড়ে মারলো, রজনীর দিকে এগোলো। তার দুই কাঁধে হাত রেখে বলল, রাত পাখি রিল্যাক্স, অন্য কেউ নেই এখানে, আমি আছি, চিনতে পারছিস না আমাকে? সামান্য আলোয় দর্শনকে চিনতে পারল মুহূর্তের মাঝেই। তবুও যেন তার অস্থিরতা কমল না। ঠোঁট জোড়া কাঁপছে তার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তখনও। দর্শন দ্রুত তাকে বিছানায় বসালো। তারপর নিজে ওর সামনে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সামান্য শান্ত হ তুই আগে, কাম ডাউন। কিচ্ছু হয়নি, কিচ্ছু না, টেক অফ ডিপ ব্রেথ। দর্শনের কথা মতো শান্ত হওয়ার চেষ্টা করলো রজনী। জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে ঢোক গিলল সে। সম্পূর্ণরূপে শান্ত হতে পারল না তখনও। এদিকে ওদিকে নজর দিয়ে বলল, দরজাটা খুলে দাও না ভাইয়া। বিস্মিত চোখে রজনীর দিকে তাকালো দর্শন। রজনী তাকাচ্ছে না তার দিকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বলল সে। তার গালে হাত দিয়ে নিচের দিকে ফেরালো দর্শন। ধীর কণ্ঠে বলল, রাত পাখি, আমাকে ভয় পাচ্ছিস তুই? কি হয়েছে তোর, বল আমায়। উত্তর দিল না রজনী। সে তখনও অদ্ভুত দৃষ্টিতে দরজার দিকে তাকানোর চেষ্টা করছে। দর্শন দেরি করলো না, সঙ্গে সঙ্গে উঠে দরজা খোলার জন্য পা বাড়ালো। তবে এক কদম পা বাড়াতেই আলো জ্বলে উঠল ঘরের। এগোলো না দর্শন। ঘাড় ঘুরিয়ে তাকালো রজনীর দিকে। রজনী বুকে হাত দিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়লো এবার। তবুও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না তার। দ্রুত বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কাঁপা কাঁপা হাতে ইনহেলারটা বের করলো রজনী। ইনহেলার নেওয়ার কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারল সে। চোখটা বন্ধ করে রাখলো তখনও। ধীরে ধীরে চোখ খুলতেই দেখলো দর্শন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিঞ্চিত ঘাবড়ে গেল সে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতেই দর্শন পুনরায় বসিয়ে দিল তাকে। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে রজনীর পানে চেয়ে বলল, ঠিক আছিস এখন? মাথা নাড়ায় রজনী। নিচের দিকে তাকিয়ে বলে, হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম ভাইয়া। কি মনে হয় রাত পাখি, কতটা চিনি আমি তোকে? হুম। দর্শন তার দৃষ্টি স্থির রাখলো। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে পুনরায় উপরে চেয়ে বলল, যেই পরিস্থিতিই হোক,
তুই আমাকে ভয় পাবি, এটা মানতে পারলাম না। কাকে ভয় পাচ্ছিলি তুই? আমি কাউকে ভয় পাবো কেন? অন্ধকার। রজনীর গালে হাত রাখলো দর্শন। থামলো রজনী। দর্শন স্মিত হেসে বলল, এতটুকু তোকে চিনে থাকলে একটা স্পষ্ট বলতে পারবি আমার থেকে অনেক বড় কিছু লুকোচ্ছিস তুই? আমি যদি অন্তর পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো রে। কিচ্ছু লুকাচ্ছি না ভাইয়া, তুমি ভুল ভাবছো। নিচের দিকে তাকিয়ে বলল রজনী। এমন সময় ফোনের টাইমার বেজে উঠতেই দুজনেই তাকালো সেই দিকে। দর্শন এক হাতে ফোনটা নিয়ে সেটা অফ করে তাকালো রজনীর দিকে। ওষ্ঠদ্বয় প্রশস্ত করে বলল, শুভ জন্মদিন রাত পাখি।